বাংলাদেশের রাজনীতি প্রচণ্ড সংঘাতময় পরিস্থিতির দিকে এগিয়ে যাচ্ছে। এই যে সংঘাত, এটি কিন্তু ক্রমান্বয়ে বেড়েই চলছে। এমনকি এই সরকারের উপরে খোদ প্রধানমন্ত্রী তারেক রহমানের আদতেও কোনো নিয়ন্ত্রণ আছে কিনা, এই প্রশ্নটি এখন সবচেয়ে বড় হয়ে দেখা দিয়েছে। এর অন্যতম কারণ হচ্ছে 5 আগস্টের পর থেকে তো চাঁদাবাজির এক মহা উৎসব শুরু হয়েছে। আর সম্প্রতি বিএনপি সরকার গঠন করার পরে এই মাত্রাটা দ্বিগুণ থেকে দ্বিগুণতর হয়েছে। যদিও নির্বাচনী প্রচারণায় বা নির্বাচনী হলফনামায় অথবা নির্বাচনী ইশতেহারে বিএনপি ঘোষণা করেছিল যে তার দল সরকার গঠন করলে এই চাঁদাবাজিকে সহনীয় পর্যায়ে নামিয়ে নিয়ে আসবে। ওই সময় যদিও আমরা বিএনপির বিভিন্ন নেতা নেত্রীদের মুখে শুনেছিলাম যে তোমরা 12 তারিখ পর্যন্ত ধৈর্য ধরো, 12 তারিখ পর্যন্ত কোনো জায়গায় চাঁদাবাজি করো না। তার মানে তারা একটা অঘোষিত নির্দেশ দিয়েছিল নেতাকর্মীদের যে 12 তারিখের পরে তোমরা শুরু করো। আমরা সেটাই দেখছি। সরকারের উপরে বা দলের উপরে প্রধানমন্ত্রী তারেক রহমানের নিয়ন্ত্রণ যে অনেক অংশেই কম, সেই প্রমাণ বা সেই বিষয়ে আমি কথা বলছি। তার আগে চাঁদাবাজির বিষয়ে যে কথাটি বলছিলাম, চাঁদাবাজি মহামারীর মতো ছড়িয়ে পড়েছে সারা দেশে। এই যে আমাদের ঢাকার পার্শ্ববর্তী জেলা নারায়ণগঞ্জ, সেখানে দেখুন এক পরিবারের কাছে 50 লক্ষ টাকা চাঁদা চেয়েছে বিএনপি নেতারা। সেই পরিবার 50 লক্ষ টাকা চাঁদা দিতে অস্বীকৃতি জানায়। আর এরপরে পুরাটাই ইতিহাস দেখুন। একটা বাড়িকে, একজন মানুষের বসত বাড়িকে চাঁদা না পেয়ে কিভাবে মাটির সাথে গুড়িয়ে দিচ্ছে একটু দেখুন। চাঁদা না দেওয়ায় বিএনপি নেতাদের তাণ্ডব। ঘুরিয়ে দেওয়া হয়েছে আস্ত বাড়ি। হামলায় রেহাই পায়নি ঘরের দরজা জানালা কিংবা আসবাবপত্র। ভুক্তভোগীদের মারধর, আলমারি ভেঙে নগদ টাকা, স্বর্ণালংকার সহ আসবাবপত্র লুট। 50 লক্ষ টাকা চাঁদা দাবি করা হয়, আর এই টাকা দিতে অস্বীকৃতি জানানোয় শুরু হয় হুমকি। না, যদি 50 লক্ষ টাকা না দেস তাহলে বাড়িতে থাকতে পারবি না। পায়নি ঘরের দরজা জানালা কিংবা আসবাবপত্র। বাধা দিতে গেলে নারীসহ পরিবারের একাধিক সদস্যকে নির্মমভাবে পেটানো হয়। আমরা জানি না এই খবর তারেক রহমানের কাছে পৌঁছায় কিনা। যদিও পরবর্তীতে আমরা খবর পেয়েছি যে ওই বাড়িটি গুড়িয়ে দেবার পরে প্রধানমন্ত্রীর একটি প্রতিনিধি দল বাড়িটি পরিদর্শনে গিয়েছে। কিন্তু কেন এটি যাবে? এটি কি মগের মুল্লুক? এই দেশে কি শুধু বিএনপি এই দেশের মালিক? এদেশে আর যারা সাধারণ মানুষ বসবাস করে এরা কি এই দেশের কেউ নয়? এইভাবেই কি সারা জীবন চাঁদা দিতে হবে? আর চাঁদা না দিলে তারা কি এইভাবে মানুষের বাড়িঘর বসত বাড়ি একেবারে গুড়িয়ে দেবে? এটা কি মধ্যযুগীয় কোনো দেশে বসবাস করছি আমরা, না কোথায়? এটা কি বাংলাদেশ না অন্য কোনো দেশ? পৃথিবীর কোন সভ্য দেশে এই ধরনের ঘটনা ঘটে যে একটা পরিবারের কাছে, গরিব একটি পরিবারের কাছে চাঁদা চাচ্ছে, সেই চাঁদা না দিতে পারলে তার বসত বাড়ি, যে বাড়িতে যেটি তার মানুষের যে মৌলিক 5টি বিষয়, খাদ্য, বস্ত্র, অন্ন, বাসস্থান, সেই বাসস্থান মৌলিক 5টি অধিকারের ভিতর থেকে একটি অধিকার তার একেবারে মাটির সাথে মিশিয়ে দিচ্ছে। এটা কোন দেশ? এখন এই বিষয়ে আমরা কেন যেন খুব আশঙ্কাজনক ভাবে আমরা আমাদের মেইন স্ট্রিমের মিডিয়াগুলোকে নীরব দর্শকের ভূমিকা পালন করতে দেখছি। এটি প্রচন্ড অশনি সংকেত। আমরা বারবার একটি কথা বলার চেষ্টা করছি, বিশেষ করে আমাদের জি টিভিতে যে টক শোটা হয় কাজী জেসিনের নেতৃত্বে। কাজী জেসিন তো সারাদিন তার আতস কাজ শুধু লাগিয়ে রাখেন জামাতের দিকে। জামাতের কোন নেতা কি করেছে, কত জোরে বায়ু দিয়েছে, তার বায়ুর শব্দ কতটা শব্দ দূষণ করেছে, এইটা নিয়ে সে ব্যস্ত। কিন্তু এই জাতীয় নিউজ তার কাছে, এই টক শোতে এইগুলো স্থান পায় না। শুধু এখানেই নয়, ফরিদপুরে মসজিদের যে ইমামদের যে বেতন দেয়া হয়, প্রধানমন্ত্রী যেটি শুরু করেছে, এটি না পেয়ে 10টি বাড়িঘর একেবারে গুড়িয়ে দিয়েছে স্থানীয় বিএনপি নেতারা একের পর এক উদ্বেগজনক ভাবে। এবং এইটা হচ্ছে এই আজ যে ভিডিও করছি আমি 23 তারিখে, আজকে এতগুলো ঘটনা ঘটেছে। এই আজকেই আর একটি ঘটনা ঘটেছে বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলায়। সেখানে জাহাঙ্গীর নামক একজন রাজমিস্ত্রি ঠিকাদার, তিনি খোরশেদ আলমের কাছে কিছু টাকা পেতেন। হয়তো খোরশেদ আলম
দিনমজুর, সে শ্রমিক। এই শ্রমিক তার টাকা যথাসময়ে হয়তো দিতে পারে নাই। এ পর্যায়ে থানায় গিয়ে সালিশ বসেছে। সালিশে পুলিশের সামনে জাহাঙ্গীর আলম মেহেন্দিগঞ্জ পৌরসভার 1 নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক, তিনি পুলিশের সামনেই ওই খোরশেদকে পিটিয়ে মারাত্মকভাবে সেখানে আহত করেন এবং হসপিটালে নেয়ার পথে খোরশেদ আলম মারা যায় এবং খোরশেদের পরিবারের আরো 4 জনকে পিটিয়ে আহত করা হয়েছে। এটা কোন দেশ? এটা কারা? তারেক রহমান কি এগুলো, তার কাছে এই খবরগুলো পৌঁছাচ্ছে না? তিনি কি, দলের নিয়ন্ত্রণ কি তার কাছে আছে না নাই? আমরা অনুমান করতে পারি হয়তো কোনো একটা জায়গায় তারেক রহমানের হাতটা বাঁধা। তিনি হয়তো তার ইচ্ছা মতো দেশ পরিচালনা করতে পারছেন না। কারণ শঙ্কাটা বাদে সেই সময় যখন আমরা দেখি প্রধানমন্ত্রীর অনুপস্থিতিতে রাষ্ট্রের নির্বাহী বিভাগ, সশস্ত্র বিভাগ এবং নিরাপত্তা বিভাগ, 3টি গুরুত্বপূর্ণ বিভাগের দায়িত্ব একজনের উপরে ন্যস্ত করা হয়। এই জায়গায় শঙ্কাটা বাড়ে। আচ্ছা, প্রধানমন্ত্রী অনুপস্থিত থাকে কি করে? আপনারা কি কখনো কোনোদিন শুনেছেন কোনো জায়গায় বা বাংলাদেশে ইতিপূর্বে কোনোদিন শুনেছেন এই কথাটা, যে প্রধানমন্ত্রীর অনুপস্থিতিতে? প্রধানমন্ত্রী তো অনুপস্থিত থাকেন না। প্রধানমন্ত্রী যখনই দেশের বাইরে যান, সেটা তো তার রাষ্ট্রীয় সফর, তিনি তো ওই সময় দায়িত্বেই থাকেন। তাহলে প্রধানমন্ত্রীর অনুপস্থিতি এই কথাটা কেন আসলো? এবং স্বয়ং প্রধানমন্ত্রীর হাতে যে 3টি ক্ষমতা, চিন্তা করবেন কিন্তু খুবই গুরুত্বপূর্ণ বিষয়। রাষ্ট্রের নির্বাহী বিভাগ মানে প্রধানমন্ত্রী যেটা, যে ক্ষমতাটুকু প্রয়োগ করেন যেখানে থেকে, নির্বাহী বিভাগ। এরপরে সশস্ত্র বিভাগ, অর্থাৎ যে বাহিনীগুলো আছে, সেনাবাহিনী, বিমান বাহিনী, তারপরে নৌবাহিনী, তারপরে পুলিশ, র্যাব, বিজিবি, আনসার, এই যে যত সশস্ত্র বাহিনী আছে, এই বাহিনীর দায়িত্ব স্বয়ং প্রধানমন্ত্রীর হাতে থাকে। আর নিরাপত্তা বিভাগ, বুঝতেই পারছেন, মানে রাষ্ট্রের উপরে যদি কোনো হুমকি আসে, রাষ্ট্রের নিরাপত্তা যার হাতে থাকে, যেটা সরাসরি যুদ্ধের নির্দেশ যিনি দেন, এই 3টি গুরুত্বপূর্ণ দায়িত্ব প্রধানমন্ত্রীর অনুপস্থিতিতে সালাউদ্দিন আহমেদ পালন করবেন। এটা নিয়ে বিতর্ক তুঙ্গে উঠেছে। বিতর্ক ওঠারই কথা, কারণ এমন একজনকে এই দায়িত্বটা দেয়া হয়েছে যাকে বাংলাদেশের মানুষ অনেকেই সন্দেহের চোখে দেখে। এবং দেখুন, যত গুরুত্বপূর্ণ বিষয়গুলো আছে সবগুলোই কেন যেন আমাদের পার্শ্ববর্তী দেশের সাথে রিলেটেড যিনি, তার উপরে ন্যস্ত। এবং আমরা সালাউদ্দিন আহমেদের বডি ল্যাঙ্গুয়েজ, তার কথা, জুলাই সনদ সম্পর্কে তার নির্বাচনের আগের ভূমিকা এবং নির্বাচনের পরের ভূমিকা, এটি আমরা দেখছি, আমরা অবজার্ভ করছি। আকাশ আর পাতাল পার্থক্য। তিনি থোড়াই কেয়ার করছেন, তিনি কাউকে পাত্তাই দিচ্ছেন না, কোনো কিছুকে তিনি পাত্তা দিচ্ছেন না, শুধু সংবিধান, সংবিধান আর সংবিধান। তিনি তার ইচ্ছা মতো সংবিধানের সংজ্ঞা দিচ্ছেন এবং ইচ্ছা মতো ব্যাখ্যা দিয়ে তিনি সেই দিকে নিয়ে যাচ্ছেন। আমরা শেখ হাসিনাকে এটা দেখেছিলাম। এটি প্রচন্ড উদ্বেগের বিষয়। আর সর্বশেষ আরেকটি বিষয় আপনাদের সামনে একটু শেয়ার করতে চাই। সেটি, এতদিন ধরে আপনারা জানেন বিএনপি বারবার বলেছে যে এই গণ অভ্যুত্থানের সাথে আমরা জড়িত নই, কোনো অবস্থায় আমরা জড়িত নই, এটি ছাত্রদের আন্দোলন। এবং তাদের এই কথার উপরে বেসিস করেই ইশরাক হোসেনরা বলেন, যদি কেউ জুলাই সনদ নিয়ে বেশি মাতামাতি করে তাহলে আমরা পুলিশ হত্যার বিচারের দিকে মনোনিবেশ করব। কত বড় হুমকি দেখুন। তার মানে পরিষ্কার যে বিএনপি আসলে জুলাই গণ অভ্যুত্থানের সাথে সম্পৃক্ত নয়। তা না হলে তিনি পুলিশ হত্যার সাথে পুলিশ হত্যার বিচারের হুমকি কেন দিবেন? ঠিক ইশরাক হোসেনের এই কথার রেশ কাটতে না কাটতেই মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি এক সাংবাদিকের সাথে সাক্ষাৎকার দিতে গিয়ে বললেন, 4 আগস্টেই আপনার আমি মনে করছিলাম যে আন্দোলনের পরিণতির দিকে যাচ্ছে, তখনই আমি মেসেজ পাঠিয়েছিলাম যে যখন আপনার 6 তারিখে ঠিক করেছিল তারা গণভবন বিভাগে যাত্রা করবে, এটা আমি মেসেজ পাঠিয়েছিলাম যে 6 না 5 করতে হবে। মানে এই পরিকল্পনাটা আপনার ছিল? আমি মেসেজ পাঠিয়েছি, তো ওরা জানে আমাকে, সেটা জিজ্ঞেস করলেই পাবেন। আচ্ছা, মানে আমরা জানতাম না এই ব্যাপারটা, বা পাবলিকলি এটা হয়নি। আসছে আপনার পত্র থেকে এসছে। আচ্ছা আচ্ছা। অর্থাৎ যে কর্মসূচি ঘোষণা করা হয়েছিল লং মার্চ টু ঢাকা, সেটা কিন্তু প্রথমে ছিল 6 তারিখে, 6 আগস্ট। কিন্তু
4 আগস্ট সন্ধ্যার পরে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া তিনি ফেসবুক লাইভে এসে ঘোষণা দিলেন যে আমরা 6 তারিখে যে লং মার্চ টু ঢাকা আহ্বান করেছিলাম এটি আগামী 6 তারিখের পরিবর্তে আগামী 5 তারিখ অর্থাৎ একদিন এগিয়ে আনা হয়েছে। আপনারা আজই যে যেখানে আছেন ঢাকার উদ্দেশ্যে রওনা দেন। তার এই ঘোষণা আমাদের চোখের সামনে ভাসছে, কানে বাজছে এখনো, কিন্তু মির্জা ফখরুল ইসলাম ওখানে সাক্ষাৎকার দিতে গিয়ে বললেন যে এটি তারা ছিলেন এর মাস্টার মাইন্ড, বা এটি তাদের কল্পনা প্রসূত, বা এটি তাদের মস্তিষ্ক প্রসূত। অর্থাৎ বিএনপি এটার ঘোষণা দিয়েছিল 5 তারিখে। যদিও এটা নিয়ে অনেকেই ট্রল করছে, কেউ হাস্যরস করছে, কেউ সমালোচনা করছে, কেউ আলোচনা করছে, কেউ ক্রেডিট দিতে চাচ্ছে। মির্জা ফখরুল ইসলাম আলমগীরের এই ঘোষণার পরে ইশরাক হোসেন কিন্তু একটা বিপদে পড়ে গেল। এখন ইশরাক হোসেন, আপনি কি বলবেন যে আপনি পুলিশ হত্যার বিচারের দিকে মনোনিবেশ করবেন? তাহলে করুন। যদি পুলিশ হত্যার বিচারের দিকে মনোনিবেশ করতেই হয়, তাহলে তখন জনগণের হাতে আরো একটি অকাট্য প্রমাণ এসে গেল যে 5 তারিখে যে বিশৃঙ্খলা ঘটেছিল, আপনারা যারা অনেকেই বলার চেষ্টা করছেন যে মব সংগঠিত হয়েছিল, তাহলে সেই মবের মাস্টার মাইন্ড আপনারা। তাহলে করুন, পুলিশ হত্যার বিচার করুন। দর্শক, এ ব্যাপারে আপনারা কি মনে করেন জানাবেন কমেন্টস বক্সে। আর ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।